আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। কর কাঠামোর চাইতে এখন গ্যাস বিদ্যুৎ সংকট উদ্যোক্তাদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই। রাজধানীতে প্রাক বাজেট এই উদ্বেগের কথা জানায় ব্যবসায়ী সংগঠনটি। আগামীতে বাংলাদেশে বিদ্যুৎ সংকট বাড়ায় আশঙ্কায় বিদেশি ক্রেতারা অর্ডার সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন বিসিআইয়ের নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। কেমন হওয়া উচিত আসছে বাজেট তা জানতেই বিসিআই সহ আরও কয়েকটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এনবিআরের এই বৈঠক। বাজেট নিয়ে আলোচনা হলেও এতে এক পর্যায়ে উঠে আসে জ্বালানি সংকটের বিষয়টি। বিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট নিয়ে যেভাবে দেশে বিদেশে আলোচনা চলছে তাতে ক্রেতাদের ধারণা জন্মেছে বাংলাদেশে একসময় বিদ্যুৎ থাকবেই না। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে। আমি গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমার মুখে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না। গত কয়েক মাসের রপ্তানির তথ্যপাত্র তুলে ধরে তিনি বলেন, রপ্তানি এরই মধ্যে কমতে শুরু করেছে। আমরা কিন্তু এখন দেখছি যে জুলাই আগস্টের অর্ডারগুলি থেমে গেছে, যেগুলি আসার কথা ছিল, খুব স্লো হয়ে গেছে। খুব কষ্ট করে ডিসকাশন করা হচ্ছে, এখনো কিন্তু কেউ নিতে পারে না। এ সময় আসছে বাজেটে কর কাঠামো নিয়ে নিজেদের অবস্থানও তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। ন্যাশনাল পয়েন্টে ছিল ভ্যাট বিএটি কনস্ট্রাকশনে আগে সিডিএস ছিল 7.5%, হঠাৎ করে গত বছর 10%। এই ন্যাশনালিটিটা আমার বোধগম্য না। ব্যবসায়ীদের এসব মতামত বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। আমরা নানা রকম টেকনিক করতেছি, আপনারা দেখবেন। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়লেও কাটছে না সংকট। দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে তেলের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। বিশেষ করে ময়মনসিংহ, গাজীপুর, ধামরাই, কুষ্টিয়া ও গোপালগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ সংকটে চরম দুর্ভোগে যানবাহন চালক ও কৃষকরা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ময়মনসিংহে জ্বালানি তেলের জন্য হাহাকার চলছেই। বেশিরভাগ পাম্পই বন্ধ, আর যেখানে খোলা মিলছে সেখানে হুমড়ি খেয়ে পড়ছে চালকরা। ফলে পাম্পের সামনে প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুয়েল কার্ডের ঘোষণা এলেও তার বাস্তবায়ন না হওয়ায় বেড়েছে ক্ষোভ। একই চিত্র গাজীপুরেও। অনেক পাম্পেই তেল নেই সাইনবোর্ড ঝুলছে। তেলের দাম বাড়লেও চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছে না পাম্প মালিকরা। ফলে তেলের খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছে চালকরা। ঢাকার ধামরাইয়ে বাথুলি ও কালামপুর এলাকার চিত্র আরও ভয়াবহ। তেল না পেয়ে অনেককে পাম্পেই মোটরসাইকেল পার্ক করে রেখে চলে যেতে দেখা গেছে। নিরাপত্তা সংকট আর সরবরাহের ঘাটতিকেই দুষছে পাম্প মালিক পক্ষ। কুষ্টিয়ার 31টি পাম্পের বেশিরভাগই এখন তেলের অভাবে অচল। বোরো চাষের ভরা মৌসুমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। পাম্পগুলোতে 300 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। চরম বিঘ্নিত হচ্ছে দূরপাল্লার যাত্রী সেবা। এদিকে গোপালগঞ্জে বাড়েনি তেলের বরাদ্দ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও তেল মিলছে না ডিপো বা পাম্পে। ফলে সড়কেই রাত কাটছে শত শত যানবাহন চালকের। পঞ্চগড়েও পাম্পগুলো জ্বালানি তেলের সরবরাহ সংকটে রয়েছে। বিভিন্ন পাম্পে তেলের জন্য বিভিন্ন যানবাহনের লাইন দেখা গেছে। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার কথা জানায় পাম্প মালিকরা। দেশজুড়ে জ্বালানি সংকটের কারণে এখন কেবল সাধারণ মানুষই নয়, বিপাকে পড়েছে পরিবহন মালিক এবং কৃষকরাও। সংশ্লিষ্টরা বলছে, দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে জনভোগান্তি চরমে পৌঁছাবে। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন। চলতি মাসে তৃতীয় দফায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭,০০০ মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে। সকাল 10টার দিকে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এই চালানটি আসে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার কাজী রবিউল আলম জানান, গত সোমবার রাত 8টার দিকে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়ে প্রায় 70 ঘন্টায় তা পার্বতীপুরে পৌঁছে। এর আগে 19শে এপ্রিল একই পাইপলাইনে 5,000 মেট্রিক টন ডিজেল আসে। ফলে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে মোট 13,000 মেট্রিক টন এবং চলতি বছরে এখন পর্যন্ত 35,000 মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এপ্রিল মাসে মোট 4টি চালানে 25,000 মেট্রিক টন জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে 11 এপ্রিল 8,000 মেট্রিক টন, 19 এপ্রিল 5,000 মেট্রিক টন এবং সর্বশেষ এই 7,000 মেট্রিক টন ডিজেল এসেছে। এর আগে চলতি বছরের মার্চ পর্যন্ত 4টি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট 22,000 মেট্রিক টন ডিজেল দেশে আসে। ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। কেন্দ্রটি থেকে 800 মেগাওয়াট সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গেল মঙ্গলবার রাতে আদানি পাওয়ারের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে ওই ইউনিটের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে ফিরতে অন্তত 3 থেকে 5 দিন সময় লাগতে পারে। গত কয়েকদিন ধরে আদানি পাওয়ার থেকে গড়ে 1,500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর বর্তমানে উৎপাদন কমে 750 থেকে 770 মেগাওয়াটে নেমে এসেছে। ভারতে নির্মিত আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট 1,600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে 750 মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় 2023 সালের মার্চে এবং একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয়। চলতি বোরো মৌসুমে 36 টাকা কেজি ধান ও 49 টাকা ধরে সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও 48 টাকা দরে আতপ চাল এবং 36 টাকা দরে কেনা হবে গম। এবছর মৌসুম ভালো এবং দুর্যোগেও আশঙ্কা নেই বলে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন। জাতীয়ভাবে নিরাপত্তা মজুদ রাখতে হয়, সেটি রাখা হচ্ছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি AFCMC সভায় চলতি বোরো মৌসুমের চাল সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়। আগামী 3 মে থেকে বোরো ধান ও গম কেনা শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। এছাড়া চাল 15 মে থেকে শুরু হয়ে কেনা হবে 31 আগস্ট পর্যন্ত। নির্ধারিত দর তুলে ধরে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি জানান, দেশে বর্তমানে চালের চাহিদা 4,24 লাখ টন। উৎপাদন এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই, কিন্তু জাতীয়ভাবে সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয় সেটা আমরা রাখি। নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হয়, সেটা রাখি। সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার আলোচনাও চলছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে। USA থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি, অথবা যদি যুক্তরাষ্ট্র থেকে আমরা পরিমাণ মতো সরবরাহ না পাই G2G, সেক্ষেত্রেও আমরা ওপেন টেন্ডার ম্যাটারে যেতে পারি, অথবা অন্য কোনো দেশের সাথে G2G যেতে পারি। এটা ওপেন আছে। 48 টাকা কেজি দরে 1 লাখ টন আতপ চাল ও 36 টাকা কেজি দরে 50,000 টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা যুদ্ধ পরিস্থিতির কারণে হয়তো এটা ভেরিয়েশন হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নেত্রকোনার বিস্তীর্ণ হাওর জুড়ে বোরো ধান শুরু হয়েছে। সোনালী ফসল ঘরে তোলার ব্যস্ততা। তবে কৃষকের হাসি অনেকটাই ম্লান, কারণ আগাম বৃষ্টি আর জলাবদ্ধতায় অনেক নিচু জমির পাকা ধান তলিয়ে গেছে পানির নিচে। মাঠ জুড়ে এখন ক্ষতির চিত্রই বেশি। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও বারহাট্টার হাড় অঞ্চলে দুলছে সোনালী ধান। দিগন্ত জোড়া মাঠে পাকা ধানের ঢেউ দেখে স্বপ্ন দেখেছিলেন কৃষক, কিন্তু সেই স্বপ্ন এখন ম্লান। একদিকে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা, অন্যদিকে জ্বালানি তেলের সংকট ও শ্রমিকের অভাব, সব মিলিয়ে ধান কাটায় তৈরি হয়েছে জটিলতা। মদন উপজেলার উচিতপুর গ্রামের কৃষক বাবুল মিয়া 4 একর এবং গোবিন্দশ্রী গ্রামের মোহাম্মদ জোসেফের 2.5 একর জমির পাকা ধান পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। এক সমস্যা হইল শ্রমিকের অভাব, আরেক সমস্যা তেলের অভাব। এই ক্ষেত কাটাইছে আপনার 700 টাকা কাটা, আর এখন বর্তমানে 1500 টাকা দিলেও খাটে না। ফাঁকনা ধান চোখ সামনে তলে যাচ্ছে ভাই, নাই শ্রমিক,
নাই মেশিনের তেল। কৃষকের যে অনুদান আমরা তাদের চাহিদা মতো পূরণ করতে পারছি না। শ্রমিক ও জ্বালানি সংকটে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক। বছরের একমাত্র ফসল ঘরে তুলতে পারাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। স্থানীয় সংসদ সদস্য জানালেন, কৃষকদের পাশেই থাকবে সরকার। কথা হচ্ছে, আর আমি নিজে ফিজিক্যালি দেখতে আসছি যে কি সমস্যা, এবং মাননীয় মন্ত্রীর সাথে আমি কথা বলে এসেছি। এখন এটাকে সংকটটা কিভাবে আসে, কাজটা এখন শুরু হবে কাটাটা, এর মধ্যে ইনশাআল্লাহ তারা ব্যবস্থা নিব, চিন্তা করবেন না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, বিকল্প ব্যবস্থায় দ্রুত ধান কাটার ব্যবস্থা করা হচ্ছে। এশিয়ার আমাদের প্রতিনিধির সাথে কথা হলো, তারা কিন্তু বাইরে থেকে, অর্থাৎ আমাদের যে কৃষকের হাতে যে মেশিন গুলো আছে তার বাইরে কিন্তু তারা কিন্তু রেন্ট আকারে, অর্থাৎ ভাড়ায় কিন্তু কিছু কন্ট্রাক্ট বেসিস তারা দিবে। সেক্ষেত্রে আমি বলেছি যে আপনাদের ভাড়া যাতে আমাদের কৃষকের জন্য লাভজনক হয় সেই পদ্ধতি করেন। এবছর নেত্রকোনায় 1,84,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওড় অঞ্চলে রয়েছে 42,000 হেক্টর জমি। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 410 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 59,174 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 222 পয়েন্ট কমে অবস্থান করছে 25,940 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 42 পয়েন্ট কমে অবস্থান করছে 4,960 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,089 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 16 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 669 পয়েন্ট কমে অবস্থান করছে 77,836 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,458 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর কর্পোরেট সুশাসন ও কোম্পানির আর্থিক প্রতিবেদন নিয়ে আমরা কথা বলবো আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা বিশেষজ্ঞ ইকবাল হোসেন FCMA এর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।